গল্প নয়, আজ আপনাদের শোনাবো একটা সত্যি ঘটনা। কুসুমপুর নামের একটি ছোট্ট রাজ্যে থাকতেন এক অত্যাচারী রাজা। এই অত্যাচারী রাজার রাজ্যে কোনো মহিলাকেই কারাগারের বাইরে দেখা যেত না। এই গ্রামে থাকতো এক গরিব চাষি। সেই চাষি রাজার চোখের আড়ালে তার 5 মেয়েকে লুকিয়ে লুকিয়ে মানুষ করেছিল। ভালো করে দরজা জানলার খিল এঁটে দে মা, এঁটে দে, যাতে ভিতর থেকে একটা একটা হাওয়াও বলতে না পারে। হ্যাঁ, এঁটে দে। দুষ্টু রাজার চোখ থেকে লুকিয়ে তুমি তো আমাদের 5 বোনকে বড় করলে বাবা। তুই এইভাবে আর কতদিন? যখন তুমি আমাদের মাথার উপরে থাকবে না, তখন আমাদের কি হবে? তোরা তোরা চিন্তা করিস না। ছোট থেকে আমি তোদের 5 বোনকে যে 5টা বিশেষ গুণ শিখিয়েছি, বিপদের দিনে সেই বিশেষ গুণগুলি তোদের জীবন বাঁচাতে সাহায্য করবে মা, সাহায্য করবে, সাহায্য করবে করবে। আর কতদিন মেয়েদের চোখের আড়াল করে মানুষ করবে বুড়ো? চলো চলো মহারাজের কাছে, তোমাদের সবার বিচার হবে। চলো। কথায় আছে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। এবারও হলো তাই। রাজ্যের ভিতরে একজন প্রজা মহারাজের চোখের আড়ালে তার 5 মেয়েকে ছোট্ট থেকে মানুষ করেছে। এই খবরটা শুনে রাজা গেলেন বেজায় চোটে এবং বললেন, আমি তোমাদের কারাবাস নয়, মৃত্যুদণ্ড দিলাম। যাও, 7 দিনের মধ্যে এদের ফাঁসির ব্যবস্থা করো। মহারাজ, মহারাজ আমায় ক্ষমা করে দিন মহারাজ। আমার আমার ভুলের শাস্তি আমার এই 5 নিষ্পাপ মেয়েকে দেবেন না মহারাজ। দয়া করুন, দয়া করুন মহারাজ। মহারাজ, আমরা আপনার শাস্তি মাথা পেতে নিলাম, কিন্তু মৃত্যুদণ্ডের আগে সব আসামিদের শেষ ইচ্ছে পূরণ করা হয়। দয়া করে আমাদের এই সুযোগ থেকে বঞ্চিত করবেন না মহারাজ, বঞ্চিত করবেন না। হ্যাঁ মহারাজ, আমাদের শেষ ইচ্ছে হলো আমরা আমাদের কিছু বিশেষ গুণ আপনাকে দেখাতে চাই। বাবা, তোমাদের আবার বিশেষ গুণও আছে? তা কি বিশেষ গুণ আছে তোমাদের শুনি? আগে আমার বিশেষ গুণ হলো আমি যে কোনো ছেঁড়া কাপড় এমন ভাবে সেলাই করতে পারি যাতে কেউ ধরতেই পারবে না কাপড়টা কোথায় ছেঁড়া ছিল। তাই বুঝি? আর যদি আমি ধরতে পারি তাহলে এখনই তোমাদের গর্দান নেব। কি রাজি তো? রাজি মহারাজ, রাজি। এবার এটা সেলাই করে দেখাও। এই নিন মহারাজ। এ কি? এ তো একেবারে নতুনের মতো হয়ে গেল। এ তো সেলাই নয়, জাদু। হে মন্ত্রী, এ দেখো তো ভালো করে, তুমি ধরতে পারো কিনা দেখো। আগে রুমালটা তো একেবারে নতুনের মতো লাগছে মহারাজ। ধুর বরকট, তোমরা চোখের মাথা খেয়েছো নাকি? যত সব বুঝুকি। বড় দিদি যেমন ভালো সেলাই করতে পারে, আমি তেমন ভালো রান্না করতে পারি। দাঁড়া, এবার তোমায় দেখাচ্ছি মজা। তাই বুঝি? যাও, তুমি ওই ভাড়ার ঘরে গিয়ে রান্না শুরু করো। আজ রাজবাড়ির সবার জন্য রান্না করবে তুমি। মাথায় থাকে জানো, রান্না যদি সুস্বাদু না হয় তাহলে আজ রাতেই আমি তোমার গর্দান নেব। যথাজ্ঞা মহারাজ। মন্ত্রী, তুমি চুপি চুপি গিয়ে ভাড়ার ঘর থেকে নুন সরিয়ে রেখে এসো। নুন ছাড়া কেমন ভালো রান্না হয় শুধু দেখবো। এক্ষুনি যাচ্ছি মহারাজ, এক্ষুনি যাচ্ছি।
এ কি রাজবাড়ির এত বড় ভাড়ার ঘর আর এক ফোঁটা নুন নেই? ঠিক আছে, কোনো ব্যাপার নয়, আজ আমি নুন ছাড়াই রান্না করব। যা বাপ, নুন ছাড়া এত ভালো রান্না হলো কেমন করে? কিছুই তো মাথায় ঢুকছে না আমার। রান্না কেমন হয়েছে মহারাজ? হ্যাঁ, এখন মন্দ বলি কেমন করে? ভালো ভালো, তবে আজ রাতেই তোমাদের একসঙ্গে গর্দান নেবো আমি। কেন মহারাজ? আমার মেজ দিদির রান্না খারাপ হলে আপনি গর্দান নেওয়ার কথা বলেছিলেন, কিন্তু রান্না তো ভালো হয়েছে। তা হয়েছে, কিন্তু রান্না করতে গিয়ে তোমার মেজ দিদি গোটা ভাড়ারটাকে একবারে নোংরা করে রেখেছে। 1 ঘন্টার মধ্যে ভাড়ার ঘর একেবারে চকচকে পরিষ্কার করে না দিতে পারলে আজ রাতে আমি তোমার গর্দান নেবো এই বলে দিলাম। এই ব্যাপার আপনি একদম চিন্তা করবেন না মহারাজ, আপনি পেট ভরে খান, আমি 1 ঘন্টার মধ্যে ভাড়ার ঘর পরিষ্কার করে দেব। তুমি পাগল হলে নাকি মেয়ে? এত বড় ভাড়ার ঘর পরিষ্কার করতে 10 জন দাসীর এক বেলা পার হয়ে যায়, আর তুমি 1 ঘন্টায় করে দেবে? ওটাই তো আমার বিশেষ ক্ষমতা মন্ত্রী মশাই, আমি জলকে নিজের ইচ্ছে মতো পরিচালনা করতে পারি, আর জলও বাধ্য ছেলের মতন আমার কথা মেনে চলে। দেখবেন, তবে দেখুন। কোথায় রে জল বাবারা, আয় তো, এসে মহারাজের ভাড়ার ঘর পরিষ্কার করে দিয়ে যা, যাওয়ার আগেই মহারাজের এঁটো মুখটাও ধুয়ে দিয়ে যা। চুপ, অনেক হয়েছে, আর নয়। আর আমি তোমাদের কোনো গুণ দেখতে চাই না, এখন শুধু সময়ের অপেক্ষা। 7 দিনের মধ্যে আমি তোমাদের ফাঁসি কাটে জ্বলাবো এই বলে দিলাম। এই কেমন বিচার মহারাজ? আমার 3 দিদির বিশেষ গুণ আপনি দেখলেন, আমরা 2 বোন কি দোষ করলাম বলুন মহারাজ? না না, মহারাজের এক কথা 100 কথার সমান। বেশ, মহারাজ যখন আমাদের 2 বোনের বিশেষ গুণ দেখতে চান না, তখন আর জোর করা মানায় না। তবে শেষ ইচ্ছে হিসেবে আমি একটা সামান্য জিনিস মহারাজের কাছ থেকে চাই, আশা করি আমার এই অনুরোধ মহারাজ রাখবেন। আবার কি অনুরোধ শুনি? আগে মহারাজ, আমি গাছ বড় ভালোবাসি, জীবনটা তো থাকবে না, আর কোনোদিন গাছপালা দেখতেও পাবো না। হোলসা করে বলো দেখি এবার কি চাও? আগে মহারাজ, ওক গাছের একটা বীজ চাই, ওই বীজ মাটিতে পুঁতে দেওয়াই আমার জীবনের শেষ ইচ্ছে। আর এমন কি মন্ত্রী, ওকে একটা ওক গাছের বীজ দিয়ে দাও, আর এদের সবাইকে কারাগারে বন্দি করে রেখে দাও। আজ্ঞে মহারাজ। শেষ রক্ষা হলো না বাবা, অনেক চেষ্টা করে ওই শয়তান রাজাকে আমরা খুশি করতে পারলাম না। আগে এসব হবে জানলে আমরা এই রাজ্য থেকে অনেক দূরে চলে যেতাম। ঘাবড়ে যাস না দিদি, এখনো হাতে সময় আর সুযোগ দুটোই আছে। তাই বুঝি? সময় তো বুঝলাম, কিন্তু কি সুযোগ আছে শুনি? এই যে এই ওক গাছের বীজটা, তোরা তো জানিস আমার বিশেষ ক্ষমতা সম্পর্কে। আমি চাইলেই আমার ক্ষমতার সাহায্যে চোখের নিমেষে কোনো গাছকে বড় করে তাতে ফুল ফল আনতে পারি। সে তো না হয় বুঝলাম, কিন্তু এই গাছটা বড় করে হবেটা কি? কেন? আমরা 6 জন এই গাছের মগডালে চেপে বসবো, আর গাছ আমাদেরকে নিয়ে অনেক উঁচুতে উঠে যাবে। কিন্তু কিন্তু মা, ওই শয়তান রাজাও চুপ করে বসে থাকার মানুষ নয়। রাজাও নিচ থেকে গাছ কাটতে শুরু করলে আমরা আবার ধরা পড়ে যাব মা, ধরা পড়ে যাব। চিন্তা করো না বাবা, এই সমস্যার সমাধান আছে আমাদের ছোট বোনের মাথায়। আমার মাথায়? হ্যাঁ, তুই তো ইচ্ছে মতন তোর চুলের বেনি ছোট বড় করতে পারিস, তাই না? বুঝে গেছি দিদি, বুঝে গেছি, তোকে আর কিচ্ছু বলতে হবে না। নে এবার তাড়াতাড়ি বীজ থেকে গাছটা বড় কর, এই কারাগারে আর 1 মুহূর্ত আমার বসে থাকতে ইচ্ছা করছে না। ওই
ওই দেখো বুড়ো তার 5 মেয়েকে নিয়ে গাছে উঠে পালাচ্ছে। এই কে আছিস? তাড়াতাড়ি মহারাজকে খবর দে, তাড়াতাড়ি। তবে রে, এত বড় সাহস! তোরা কি করে পালিয়ে যাস আমি দেখবো। এই এই, কে আছিস? এখনই নিচ থেকে গাছ কাটতে শুরু কর। তাড়াতাড়ি কর বোন, তাড়াতাড়ি কর, আমাদের হাতে বেশি সময় নেই। আরে ধর ধর ধর, ওরা পালিয়ে গেল। হায় রে হায়, আমার আমার সব শেষ হয়ে গেল। হায় রে। এভাবেই কুসুমপুর রাজ্যের দুষ্টু রাজার শাসন শেষ হলো। তারপর থেকে ওই রাজ্যে ছেলে মেয়ে সবাই স্বাধীনভাবে থাকতে শুরু করলো। আর গ্রামের মানুষজন বুড়ো বাবা আর তার 5 সাহসী মেয়েকে মাথায় করে রাখতে আরম্ভ করলো।